নমস্কার, নর্মদে হর। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমাদের আলোচনা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের আপনাদের জীবনকে নিয়ে মূলত আলোচনা। জুলাই মাস 2026 সালের নিরিখে গোচরের নিরিখে আলোচনা। এই যে গোচরের নিরিখে আলোচনা বা এই যে এতগুলো কথা বলার পেছনে কারণ হচ্ছে যে আপনার জীবনে আজকের এই আলোচনা যে হুবহু ঘটবে তা কিন্তু না। গোচরে একটা গ্রহ অবস্থান দেখা যাচ্ছে কালেকটিভ এনার্জিতে যে এই জায়গায় সম্ভাবনা ভালো বা এই দিকে সতর্ক থাকতে হবে। এবার বিষয় হচ্ছে যে আপনাদের দশা অন্তর্দশা কী চলছে আর গ্রহ অবস্থান কী আছে আপনারা প্রাপ্ত করেছেন, সেটাতে কিন্তু ফলাফলটা চেঞ্জ হয়ে যায়। আর যে কারণেই আপনারা যোগাযোগ করেন, বুঝে নেওয়ার চেষ্টা করেন নিজের জীবনের নিরিখে। কিন্তু সামগ্রিক জায়গা থেকে আবহাওয়া কী চলছে সেটা হচ্ছে বিষয়। এবার আপনার টিনের চালির বাড়ি, নাকি আপনার কংক্রিটের ছাদ, নাকি আপনার টালির ছাউনি, অ্যাসবেস্টরের ছাউনি, সেটা ডিপেন্ড করবে আপনার গায়ে জল পড়বে না বিন্দাস থাকতে পারবেন। আজকের আমি এই আলোচনায় প্রথম যে প্রশ্ন গোবিন্দদার কাছে রাখবো, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের জীবনে একটা অসাধারণ সময় বা অসাধারণ একটা সন্ধিক্ষণ চলছে তার পারিবারিক জায়গায়। এই পারিবারিক জায়গায় যে সন্ধিক্ষণটা চলছে, অনেকে কিন্তু এক্ষেত্রে তিনি পরিবার থেকে বিতাড়িত মনে করছেন, অনেকে পরিবার থেকে কিন্তু লাঞ্ছিত মনে করছেন, আবার অনেকে পরিবার থেকে তিনি অভিমান করে জাতক জাতিকা নিজে তিনি হয়তো বাড়ি ছেড়ে দূরে চলে যাওয়ার জন্য তিনি অভিমান করে চলে যাচ্ছেন, এইরকম একটা বিষয়। তো এই যে জায়গায় আমি বলছি যে অসাধারণ সন্ধিক্ষণ চলছে, তার মানে কি রিয়েলাইজেশন চলছে না ওনাদের মধ্যে? ওনারা ঠিক বুঝে উঠতে পারছেন না যে ভালো ঘটছে না খারাপ ঘটছে। ওনাদের মনে হচ্ছে খারাপ ঘটছে, বাট আমি ভালো দেখতে পাচ্ছি, আমি যুক্তি দেব। তুমি কি দেখতে পাচ্ছ? না, ভালোই আছে। আমি বলি, দীর্ঘদিন ধরে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা খুব সমস্যার মধ্যে ছিলেন। দীর্ঘদিন দীর্ঘদিন কেন বলছি না, এই মঙ্গল আজ থেকে প্রায় 120 দিন আগে প্রথমে রাহুর সান্নিধ্য পেয়েছিল। রাহু মঙ্গলে একটা অঙ্গারক যোগ তৈরি হয়েছিল। তারপর তিনি ক্রস করে শনি মঙ্গল যোগ হলো, একটা 20 যোগ তৈরি হলো। তারপর তিনি স্বগৃহে, অবশ্য ষষ্ঠের মতো জায়গায় স্বগৃহে তিনি উপস্থিত হলেন। তারপর বর্তমান তিনি সপ্তমে আছেন। তাইলে এবারে রাশি বা লগ্নপতি যখন সপ্তমে, দেখা যাচ্ছে দাম্পত্য, বিবাহ, ব্যবসা ইত্যাদি জায়গাটা পরে আলোচনায় আসছে, একটা এক প্রকার। কিন্তু চতুর্থে রাহু বসেই আছে, দীর্ঘদিন বসে আছে। দীর্ঘদিন বসে থেকে সে কিন্তু একটা দ্বাদশ দৃষ্টি রেখেছে। তার মানে কি, একটা দূর নির্দেশ করছে সব সময়। আচ্ছা, কর্মের সুবাদে সেটা, কোনো কর্মের জন্য। এবারে ঘটনা আবার অষ্টমে তার দৃষ্টি, মানে কোনো কোম্পানি বা বেসরকারি সংস্থা বা বিদেশ জাতীয় জায়গার সাথে একটা সংস্রব ঘটার সম্ভাবনা। এবারে প্রশ্ন হচ্ছে, কারণ ছাড়া কার্য হয় না। এবারে রাহুর মতো গ্রহ বসে এই কারণটা তৈরি করেছে। বাড়িতে একটা বোঝাপড়ার অভাব, ছোটোখাটো সমস্যা, একে অপরকে কি বলবো, মেনে নেওয়ার সমস্যা, এইগুলোর কারণে দেখা যাচ্ছে যে ওনার এখন একটা বহির্মুখী ভাবনা তৈরি হবে যে বাড়ি থেকে বাইরেই ইনকাম করব। আমি সরকারি তো হয় না বাইরে, যদি বেসরকারি হয় সেখানেও থাকবো, এবং সেখান থেকে আমি কর্ম করে কিছুটা উপার্জনের জায়গাটাকে শক্তিশালী করব, ভাবনাবোধ। সেইটা একটা সুবাদে এই ঘটনা ঘটবে এই সময়কালে। আচ্ছা, তো তার মানে তুমি যেটা বলছো, আমি যদি তার সামারাইজ করি, যে তুমি বলছো যে রাহু বসে যে মগজমারিটা দিয়েছে, তাতে করে উনি ঘর ছেড়েছেন এবং সেই ঘর ছাড়াতে উনি নিজেকে আরও বেশি করে কিন্তু শক্তিশালী করতে পেরেছেন। হ্যাঁ, কর্ম করে, কর্ম করে, বাড়ির বাইরে বেরিয়ে হ্যাঁ, নিজের শক্তি সামর্থ্য উনি চিনতে পেরেছেন। অবশ্যই। তুমি এই নিরিখেও সেটাকে ভালো বলছো। আরও বলছি তোমাকে, হুম চতুর্থপতি পঞ্চমে প্রতিষ্ঠার জায়গায় গেছেন শনির মতো। হুম তো শনি যেখানে বসেন ভালো করেন, হুম তাইলে তিনি বসেছেন পঞ্চমে, হুম ভালো করছেন। আরও একটা জিনিস, সেই পঞ্চমপতি নবমে বসে প্রতিষ্ঠার দিকে পূর্ণ দৃষ্টি রেখেছেন, নবম দৃষ্টি বৃহস্পতি। হুম তাইলে কি হচ্ছে, সার্বিক এই যে বাইরে যাওয়াটাকে যদি কাজে লাগাতে পারেন, অবশ্যই একটা ভালো প্রতিষ্ঠাও অপেক্ষা করে আছে। ভালো প্রতিষ্ঠা অপেক্ষা করে আছে, কিন্তু আমি এখানে একটা বিপদের সংকেত দেখতে পাচ্ছি। হ্যাঁ, বলো। এই চতুর্থকে কেন্দ্র করে
এই পঞ্চমকে কেন্দ্র করে আমি কিন্তু বিপদ যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এনাদের যে প্রকৃতি, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের যে প্রকৃতি, বিচার বুদ্ধি বোধ বুদ্ধি সব কিছুই আছে, কিন্তু মাথাটা যদি গরম হয় তখন সব কিছু লোপ পেয়ে যায়। সেটা অবশ্য ঠিক, একটু রাগ বেশি, জেদ বেশি। জেদ বেশি। উনি যে জেদে পরিবার থেকে দূরে গেছিলেন, সবাই তো যায়নি, অনেকে যেতে চেয়েছিলেন কিন্তু পারেনি, তাদের প্যারামিটার আলাদা, আমি সেটা পরে আসছি, একটু পরেই বলবো। যারা পরিবার ছেড়ে দূরে এসছেন কর্মক্ষেত্রে, কর্ম তো করতে হবে, দূরে গিয়ে তো আর কি করবেন। কর্ম আবার অনেকে কিন্তু এই যে দূরে যাওয়ার জায়গাটা রচনা করেছেন, তাদের জীবনে কাউকে না কাউকে প্রেম, লিভ ইন সম্পর্ক, বিবাহ এখনো করেনি, করবে কি করবে সেই নিয়ে দ্বন্দ্ব ঝামেলা শুরু হয়ে গেছে। সেই জায়গা থেকে এই বিড়ম্বনা মগজমারির যে জায়গাটার কথা, বিপদের সংকেত আমি দেখতে পাচ্ছিলাম। আচ্ছা, এই বিপদটা আবার বলে দিচ্ছি মেনশন করে, কর্মের জায়গার দিকে প্রথমে তাকাও। হ্যাঁ, দেখেছি। কর্মের জায়গায় সপ্তমপতি কর্মে প্রবেশ করে গেছে, কেতু যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, এবারে প্রশ্ন হচ্ছে, যাই করুন না কেন কর্মের জায়গায় বিবাহের সম্পর্ক যদি কেউ গঠন করেন, তাইলে কিন্তু সেখানে ফেঁসে যাওয়ার বা ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। এই জায়গাটাই ওনাদের জীবনে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে ঘটে, অলরেডি পাকিয়ে আছে, এবার শুধু মানে কাঁঠাল গাছে ছিল, পেকে গেছে, এবারে পড়বে। এইবার যেটা দেখছে যে কাঁঠালটা যে পেকেছে, গাছের দিকে তাকিয়ে বলে এই তো খাওয়া যাবে না, কেন একটু মানে দর কাঁচা হয়ে পেকে গেছে আর কি, দর পাকা পেকে গেছে, মানে কোথাও কাঁচা কোথাও একদম হলুদ হয়ে গেছে। এবার একে কি করে ইনভেস্টিগেট করে ঠিক করা যায়, এই প্রয়াস কিন্তু শুরু হয়েছে। হ্যাঁ, এরও কারণ আছে, এরও ব্যাখ্যাটা বলে নি। নবম থেকে বৃহস্পতি লগ্ন বা রাশির উপর পূর্ণ দৃষ্টি রাখার সুবাদে এই ভাবোদয় বা বোধোদয়টা তৈরি হয়েছে। হ্যাঁ, খোঁজ পাকড় চলছে হ্যাঁ, এখন, যে যার সাথে আমি বাড়ি ছাড়ার আগে বা কর্মসূত্রেই যার সাথে আমার প্রেম রচনা হয়েছিল, যে আমাকে সাহস দিয়েছিল, সে কোথায় থাকে, তার বাড়িটা কোথায়, সে যে বলেছিল তার বাড়ি একটা টিনের ছাউন দেওয়া, সে বাংলাদেশ চলে যায়নি তো? হ্যাঁ, সেই মানে যে হ্যাঁ, যে রাম ছিল সে রহিম হয়ে যায়নি তো? বা যে রহিম ছিল সে আবার রাম হয়ে আবার ফিরে আসছে কিনা? ঠিক আছে। তো নানান ধরনের কিন্তু ম্যানুপুলেশন চক্কর এটা কিন্তু চলছে। আমি কেন বলছি হেসে, কেননা সিরিয়াস হয়ে বললে আপনারা ভাবেন যে ভয় দেখাচ্ছে, ওই কারণে হেসে হেসে বলছি, বাট যা ঘটছে তো ঘটছে, তাই না? কর্মের দিকে চলে যাই একটু। চাকরি বাকরির মধ্যে যারা আছে, নতুন চাকরি পাওয়ার কথা আমি বলছি না, চাকরি বাকরির মধ্যে যারা আছে, আমরা শুক্রকেতুকে নিয়ে আলাদা এপিসোড করব, ঠিক কথা, কিন্তু তুমি রবির অবস্থান যদি দেখো, সেই নিরিখে যারা বিদেশ যেতে চাইছে, চাকরি থেকে যারা বিদেশ যেতে চাইছে, বিদেশে কোনো চাকরির সম্ভাবনা তাদের কি আছে? বিদেশ একদম ডাইরেক্ট বিদেশ কথাটা বলবো না, একটা কথা বলতে পারি, বিদেশ চাকরির জন্য যাবেন কিনা জানি না, ঘর ছেড়ে যে গিয়ে বিদেশে পৌঁছে যাবেন, দিয়ে একটা কাজে যুক্ত হবেন। কথাটা খুব ভাববে কি বলতে চাইছি। কাজ পেয়ে যাচ্ছি ওটা নয়, বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কাজের সন্ধান করে কাজে ঢুকছি। আচ্ছা, বুঝতে পারলাম। হ্যাঁ হ্যাঁ, এই ঘটনাটা ঘটবে। এবং রবি বর্তমান তো অষ্টমে আছেন, 17 তারিখ নবমে এন্ট্রি করবেন। দুঃখের বলো আনন্দের বলো, অ্যাকচুয়ালি রবি ওই কর্কটের ঘরে খুব একটা যে অ্যাক্টিভ থাকেন না, ভালো বা মন্দ কোনো দিকেই তিনি অ্যাক্টিভ ফল দেন না, একটু নিষ্ক্রিয় টাইপের থাকেন ওই জায়গাটায়। হ্যাঁ, সেটা যেমন পরিবারের ক্ষেত্রেও দেখা যায় যে মায়ের সাথে বাবার যে সম্পর্কটা, মায়ের সাথে বাবার যে সম্পর্ক, মানে তাদের যে স্বামী স্ত্রীর সম্পর্ক, সন্তান হিসেবে যখন আমরা দেখি যে মা যাই বলছে না কেন, বাবা সেই শেষে গিয়ে কিন্তু প্রথমে হুম্মি তুম্মি যাই করুক কিন্তু মেনে নিচ্ছে গিয়ে। হ্যাঁ, মানে ওখানে প্রায় এসে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যাই ঠিক হোক, আছে, এইরকমই ব্যাপারটা ওখানে একটু স্তীমিত হয়ে যায়। মানে চন্দ্রের ঘরে সূর্য গিয়ে তিনি কিন্তু বলছে আচ্ছা ঠিক আছে, নাও আমার এনার্জি, তুমি নিয়ে নাও। আচ্ছা, এবারে প্রশ্ন হচ্ছে যে উনার বৃহস্পতির মতো শুভ গ্রহ যেহেতু ভাগ্যস্থলে বসে গেছে, বৃহস্পতিকে গুরুত্বটা দিতে হচ্ছে এই কারণে, উনার দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি, একদম তাই, সফলতার কারক গ্রহ। পঞ্চম নবমের একটা কানেকশন হচ্ছে, তো ভাগ্যের অফুরন্ত সহায়তা এবং ভাগ্যের দ্বারা, ভাগ্যে বৃহস্পতি বসে আছে সেই কারণে, এবং পঞ্চমে দৃষ্টি রাখার কারণে সফলতা প্রাপ্তি যোগও প্রবল আছে। হ্যাঁ, মানে যাদের জন্মছকে দাদা বৃহস্পতি ভালো আছে, মানে
বৃহস্পতি ভালো থাকার পেছনে তুমি একটু বলে দাও না যে কি কি থাকলে ভালো। হ্যাঁ, অবশ্যই। জন্মছকের সাথে আপনার একটু মেলান। আপনাকে প্রথমত বৃহস্পতিকে হয় কেন্দ্র বা কোণে থাকতে হবে। কেন্দ্র বলতে 1, 4, 7, 10 অথবা 1, 5, 3। 1 হচ্ছে কেন্দ্র আর কোণ দুটোই, যার 1, জন্য 5, 3 বলছো না 9 নয়, বলছো? 1, 5 নয়। মানে কেন্দ্র আর কোণ বোঝাতে গিয়ে 1 নম্বর ঘরকে কখনো কোণও ধরা যেতে পারে, কখনো কেন্দ্রও ধরা যেতে পারে। তাইলে 1, 5, 9 যদি বসে বা 1, 4, 7, 10 যদি বসে, হুম। খুব ভালো ফল পাবে। এবং বৃহস্পতির সাথে যদি দেখেন যে শুক্র যোগ আছে, সরি রাহু যোগ আছে, বা বৃহস্পতির সাথে যদি দেখা যায় যে কেতু যোগ আছে, বৃহস্পতি কেতু তবুও মোটামুটি ঠিকঠাক, না, একটা দিকে ঠিক। একটা দিকে ঠিক হবে। একটা দিকে ঠিক। কিন্তু বৃহস্পতির সাথে যদি রাহু যুক্ত থাকে তাহলে কিন্তু বৃহস্পতির ঠিক হলো না। এখানে একটা বিতর্ক এসে যায়। অনেকে বলেন হ্যাঁ, বলো। বৃহস্পতি রাহু, দেখবে কোনো কোনো জায়গায় আলোচনা হয় আপনাকে অনেকটা পৌঁছে দিতে পারি। গুরুচণ্ডাল দোষ আমরা এপিসোড করে রেখেছি আমরা চ্যানেলে। বলেছি যে যে জিনিসটা প্রচণ্ড কখন খাটবে তুমি, যখন স্বল্পে খেটে উপার্জন পাবে না তখন তো অধিক খাটতে হবে, কারণ তোমার লাগবে তো 30 টাকা। তাইলে স্বল্প খাটুনির বদলে অধিক পরিশ্রম, সেখানে অনেকেই ব্যাখ্যা দিচ্ছেন আপনাকে প্রচণ্ড পরিমাণে পরিশ্রমী করিয়ে তুলবে। আরে করিয়ে তুলছে কেন? তুমি স্বল্প সময় পরিশ্রম করে উপার্জনটা পাচ্ছ না বলে তো অধিক পরিশ্রম করতে হচ্ছে। পারদর্শী করিয়ে তুলবে, এগুলো কথা নয়। যেটা দেওয়ার কথা সেটা না পেলেই অধিক পরিশ্রম করতে হয়। একদম তাই। এই জায়গাটাই বিষয়। গুরুচণ্ডাল দোষ যখন তৈরি হয়ে গেছে তখন মনে করবে ওই জায়গায় রাগ, ক্রোধ, বয়স্কজনের সাথে, বসের সাথে, গুরুজনের সাথে সমস্যা, এগুলো কি ভালো জিনিস নাকি? না না, আমি আমি গুরুচণ্ডাল দোষের যে জায়গাটা, দেখো আমি ভুল হলে তুমি কারেক্ট হ্যাঁ, করো আমাকে। অবশ্যই। বিভিন্ন মানুষের জন্মছক দেখতে দেখতে, মানে ওনাদের তোমরা যে বিচার টিচার করো, আমি জন্মছক তো ঘাঁটছি শেখার জন্য। আমি দেখছি যে এক একটা মানুষের গুরুচণ্ডাল না এক এক রকম রিয়েক্ট করছে তার পারিবারিক, অর্থনৈতিক, সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে। মানে ধরো আমার বাবা, তিনি যদি, তার যদি একটা রাইস মিল থাকে আর আমার গুরুচণ্ডাল দোষ আছে, তাহলে এই একটা রাইস মিলের জায়গা থেকে দেখা যাবে যে আমি আরও দুখানা রাইস মিল তৈরি করলাম, বা এই রাইস মিলটাকে অস্তমিত অবস্থায় না গিয়ে আমি একে ফুলিয়ে ফাঁপিয়ে তুললাম মার্কেটিং করে। অবশ্যই। কেননা আমার তখন এই যে অডাসিটি যেটা, এই যে লিডারশিপ যেটা, মানে কিছু কিছু লিডারশিপে অডাসিটি থাকে, কারোর কথা শুনছি না, একটা নিজের মত প্রতিষ্ঠা করছি। কিন্তু এবার ধরো যে আমার বাবা একটি মুদিখানার দোকান চালান, আমি সেখানে সমাজকে কেন্দ্র করে আমার ব্যবসার ধরন ধারণ কতটা, আমার প্রোডাক্ট লাইন কে আছে, আমাকে এফএমসিজি প্রোডাক্ট যেগুলো দিয়ে যায়, আমি চালটাও যে বিক্রি করছি, আমি চাষ করে না বিক্রি করছি, আমাকে কোনো না কোনো জায়গা থেকে দিয়ে যায়, আমি শুধু ওখানে খুচরা বিক্রি করছি মাত্র। তো সেখানে কিন্তু আমার অডাসিটিটা কাজ করবে না। না, একটা পান দোকানদারকে, খুব দুঃখের কথা, এটা হওয়া উচিত নয়, এবং যারা বাইক রাইডিং করছেন বা এই যে গাড়ি চালায় তাদেরকে লোকে সহজে তুই বলে ফেলে, তুই বলে ফেলে। ঠিক আছে, তো কেন বলে ফেলে? ওই ঠিক পজিশনিংটা হচ্ছে জরুরি। আমি নিজেকে কোথায় পজিশনিং করছি? কারোর যদি গুরুচণ্ডাল দোষ থাকে, তিনি নিজেকে যদি সেই স্রোতের পাশে রাখেন যে স্রোতটা কিন্তু অডাসিটি চায়, যে স্রোতটা কিন্তু প্রথমত তাকে যদি কিছু বলা হয় যে তুমি মেনে চলো, সে নিয়ম ভাঙতে চায়। কেননা সে নিয়ম প্রতিষ্ঠা কোথায় করবে নিয়ম ভেঙে? তাকে তো সেই লাইন আপটা হতে হবে। আসলে একটা কথা বলি, এই জায়গায় একটু গভীরে ঢুকতে হবে। গুরুচণ্ডালই যোগ হয়েছে বা দোষ যাই বলি, এখানে আমাকে দেখতে হবে চণ্ডালটাকে, রাহু তো, গুরু হচ্ছে বৃহস্পতি। এবারে দুটো জিনিস এখানে ভাবতে হবে। যে ঘরটিতে গুরুচণ্ডাল হলো সেই জায়গায় বৃহস্পতি কোন ঘর থেকে গিয়ে রিপ্রেজেন্ট করছেন, প্রথম ভাবতে হবে। আর রাহু সেই জায়গায় তো বসে আছেন বলে তিনি কতটা ভালো জায়গা, তার ক্ষেত্রে কতটা ভালো জায়গা, মানে আমার জাতকের ক্ষেত্রে রাহুর অবস্থানটা কতটা ভালো। যেরকম ষষ্ঠ, আমি একটা উদাহরণ দিচ্ছি, ষষ্ঠে তো বৃহস্পতি ভালো নয়, ভালো ফল দেবেন না। গুরুচণ্ডালিটা ষষ্ঠে হয়েছে। এবারে রাহু কিন্তু ষষ্ঠে ভালো ফল দেন, বলবান। এবারে কতটা বলবান সেটা তো তার বিচারে পাওয়া যাবে। এবারে বাস্তব ক্ষেত্রে এই গুরুচণ্ডালিতে গুরুর চেয়ে যে চণ্ডালের কর্ম, মানে রাহুর কর্মটা যদি তিনি বেছে নিতে পারেন, সেই ক্ষেত্রে দেখা যাবে তিনি ডেভেলপ করে যাবেন।
হ্যাঁ, আমি তোমার সাথে এটা একমত। আমি এই প্রসঙ্গটা তুলছি কেন বা গুরুচণ্ডাল নিয়ে কথা বলছি কেন, তুমি দেখো রাহুর দ্বাদশ দৃষ্টি ওনার কিন্তু বৃহস্পতির ঘরের ওপর, এবং বৃহস্পতি কিছুদিন আগে তিনি যখন মিথুনে ছিলেন, রাহুর নবম দৃষ্টি কিন্তু ওখানে ছিল। একদম। তাহলে দৃষ্টিগত জায়গা থেকে কিন্তু একটা ওই গুরুচণ্ডালের অতীত থেকে তো আমরা মেলাচ্ছি আপনাদের, আপনারও প্রেডিকশনের সময় যখন যোগাযোগ করেন আগে অতীত মেলানো হয়। যে জ্যোতিষী আপনার অতীত মেলাতে পারবে না, সে বর্তমানের জায়গা থেকে ভবিষ্যতের জায়গা থেকে কি ডায়লগবাজি করছেন বিশ্বাস করবেন? আমি তো তাকে বিশ্বাস করি না। আমরা যেমন এই যে মাসিক রাশিফল করছি, 30 দিনের কথা বলছি। কোন 30 দিন? অতীতের না, আগামী 30 দিনের কথা বলছি। আপনি প্রশ্ন নিয়ে হাজির যখন হবেন পার্সোনাল প্রেডিকশনের সময়, আপনি মিনিমাম 20 বছরের প্রশ্ন নিয়ে হাজির হন, নইলে আপনি এই যে ফিজ দেবেন, কিসের জন্য দিচ্ছেন? আর অতীত আমরা মেলাচ্ছি এখান থেকে, কারণ অতীত থেকেই কিন্তু বীজ বপনটি হয়েছে। ঘর ছাড়াছাড়ি, ঘরকে কেন্দ্র করে চাকরি সূত্রে বাইরে যাচ্ছি, খুব ভালো কথা, গিয়ে চাকরি পাবো, খুঁজে নেব, কে আপনাকে প্রতিশ্রুতি দিয়ে বাড়ি থেকে বের করালো, এবং সে আপনার উপার্জনের ক্ষেত্রে কতটা এফেক্ট করবে, এখনো পর্যন্ত যা আলোচনা এখানে এসছে। আরও ভাইটাল জায়গায় যাচ্ছি, যারা বিবাহিত জীবনে অশান্তি ভোগ করছেন তাদের জন্য, যাদের বিবাহিত জীবনে আইনত মামলা মোকদ্দমা চলছে তাদের জন্য আমার প্রশ্ন থাকছে গোবিন্দদার কাছে, কি বলবে জুলাইতে? বিবাহিত জীবনে উনি স্ত্রীর প্রতি অনুগত হলেও আইন কিন্তু বেশ কিছুটা পিছু ছাড়বে না। কথাটা বুঝলে? উনি অনুগত হবেন, সমস্যার সমাধান হোক, কিন্তু আইন বেশ কিছুটা পেছনে ধাওয়া করবে ওনাদের। ভালো, যদি উনাদের পার্টনার কোনো কারণে অসুস্থ হয়ে যান, সেটা মনে হয় মন্দের ভালো। বলে মন্দের ভালো কেন না, একসাথে গ্রহগুলি সব রকম ফল দান করেন না, এক আধটা একসাথে করেন, আবার কিছুটা পরে করেন। যদি রোগে উনাদের পার্টনার পড়ে যায়, সেটা এক প্রকার ভালো। মানে আইনত দিকে তাহলে যাচ্ছে না, আপাতত একটা দিক থেকে গ্রহটি ভোগ করে নিচ্ছে, ফল দিয়ে দিচ্ছে, বাজে ফল দিয়ে দিচ্ছে। আর না হলে কিন্তু সমস্যা আছে, সমস্যা হবে। তবে একটা কথা, এই জায়গায় সপ্তম প্রতি মানে ওনাদের পার্টনারের পেছনে কেউ ইন্ধনদাতা পৌঁছে গেছে। হ্যাঁ, আছে তো, আছে। এই সমস্যাটা ওনারা এখন আরো ফিল করতে পারবেন। খুঁজে পাচ্ছেন না, খুঁজে পাবেনও না, এ জন্মছকে লুকোনো আছে, গোচর থেকে বলে দেওয়া যাবে। আমি নেক্সট প্রশ্নে যাই। ঋণ মাথা চাড়া দিচ্ছে, জুলাইতে কতটা পাবে আমি জানি না, কিন্তু বীজ বপন হবে আবার। ঋণ হবে হবে দু তিনটে কারণে ঋণ দেখতে পাচ্ছি। একটা ব্যবসায়িক কারণের মধ্যে ঋণ প্রবেশ করে যাবে ব্যবসা করার জন্য। ব্যক্তিগত কিছু দাম্পত্য কারণেও হয়ে যাবে। দাম্পত্য কারণ বলতে বোঝাই, সমস্যা হতে পারে দাম্পত্যের জন্য, সেটা আলাদা কথা। দেখা গেল উনার পার্টনার কিছু একটা ডিমান্ড করলেন, এই মুহূর্তে উনি খুব পার্টনারের অনুগামী হয়ে গেছেন, সে রসে বসে যাই ভাবুন না কেন, হ্যাঁ, মানাতে গিয়ে দেখা গেল ওনার দরকার কোনোই ছিল না, তিনি একটু আবেগের করে স্বরে বললেন, আমাকে তুমি একটা আংটি দাও। দেখা যায় আংটিটা কেনার পয়সা এই মুহূর্তে নেই, দেখা যাবে ওখানে ঋণ করে দিতে হচ্ছে। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ঋণের একটা অনুপ্রবেশ ঘটবে, ঋণের অনুপ্রবেশ ঘটবে। এই জায়গায় সাবধান। আরও একটা সাবধান বলবো, দাম্পত্য ক্ষেত্রে আইনি জটিলতা প্রবেশ করতে চলেছে। দাম্পত্য ক্ষেত্রে কিছুটা রোগের, বিশেষ করে ব্লাড সমন্বিত রোগ একটা প্রভাব বিস্তার করবে। পার্টনারের গুপ্ত রোগ হওয়ার সম্ভাবনা আছে কিছুটা, স্বামী স্ত্রী যেই যার হোক না কেন, একটা গুপ্ত রোগ বা যৌন দুর্বলতা, একদম স্পেসিফিক বলছি, এটার সম্ভাবনাও দেখতে পাচ্ছি আমি। বোঝাপড়াটা ঠিক এখানেই প্রয়োজন হয়। আমার খুব অবাক লাগে দাদা, যখন কোনো পুরুষ বা মহিলার ফোন পাই যে আমার পারিবারিক জীবনে সমস্যা চলছে, আমি অনেককে জিজ্ঞাসা করেছি যে আপনার স্বামী কোথায় বা আপনার স্ত্রী কোথায়? আপনি তো সংসারের এই যে মতবিরোধ, তার নিষ্পত্তি চাইছেন। তো তাহলে এক্ষেত্রে স্বামী স্ত্রী দুজন মিলে যদি প্রেডিকশন নেওয়া যায়, দুজনের জন্মছক দেখে বা দুজনের হাত দেখে, আমরা তো দুজনকে একটা কাউন্সেলিং দিতে পারি যে দেখুন আপনার এই জায়গাটা ভালো আছে, আপনার স্ত্রীর এই জায়গাটা ভালো আছে, আপনার এই জায়গাটা খারাপ আছে, আপনার স্ত্রীরও এই জায়গাটা খারাপ আছে। তো কি করে আপনারা নিজেরা নিজেদেরকে এবং সংসারকে উপলব্ধি করবেন, সেই জায়গাটা বোঝানো সহজ হয়ে যায়। কিন্তু মগজমারির জায়গা যেটা,
কেউ কেউ আবার বশীকরণের উৎপাতের দিকে কিন্তু ছুটছেন। নিজেকে বশ করবেন কিনা ভাবনা নেই। ভাবনা হচ্ছে যে অন্যকে কি করে বশ করা যায়। বশীকরণের জন্য এখানে যোগাযোগ করবেন না। মা নর্মদার কৃপায় এই কাজ করার দরকার পড়েনি। আর মা যেন আমাকে এই কাজ না করায়, আপনারাও যোগাযোগ করবেন না, ওটার জন্য অন্য কোথাও যোগাযোগ করবেন। ঘটনা হচ্ছে যে এই যে বশীকরণের ইত্যাদি ইত্যাদি এই যে জায়গাগুলো, সেটা তুমি কর্মক্ষেত্রেও বলো, ব্যবসা ক্ষেত্রেও বলো, দাম্পত্য ক্ষেত্রেও বলো, এই বশীকরণের দিকে ছোটাছুটি বা গুপ্ত শত্রুতার যে জায়গাটা, এ কেমন ভয়ঙ্কর রূপ নেবে। না, ভয়ঙ্কর কেননা এনাদের জীবন ভয়ঙ্কর। একদম। উনাদের বর্তমান সময়কালে প্রথমেই বলবো দাম্পত্য ক্ষেত্র, কর্মক্ষেত্র বিশেষ করে, হ্যাঁ, প্রবলভাবে তন্ত্রের দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। খুব সাবধান থাকবেন, এই সময়টা ভালো দেখছি না একদম। পার্টনারের প্রতি প্রবল আকারে তন্ত্র প্রয়োগ হতে পারে, তার পেছনে গুপ্ত শত্রুও লাগতে পারে কোনো কোনো জায়গায়। 100%। তুমি তুমি আরেকটা জায়গা আমাকে একটু ক্লিয়ার করো। এই যে ভাগ্যের স্থলে রবি, বুধ, শুক্র, বৃহস্পতি, দুই গুরু একত্রে, আমরা তো বৃহস্পতি তুঙ্গি সেই এপিসোড চলছে আমাদের, কিন্তু এই যে চারটে গ্রহ ভাগ্যস্থলে এক জায়গায় বসে আছে, তো তাহলে এখান থেকে একটা মিশ্র ফল তো পাওয়া যাবে। আচ্ছা, এই জায়গাটায় একটু ভুলটা শুধরে নেওয়া ভালো আমাদের। হ্যাঁ, চতুর্গ্রহটা আসছে না। আচ্ছা। এবারে প্রশ্নটা হচ্ছে কিরকম না, রবি যখন আসছে বুধ তখন আবার বেরিয়ে যাচ্ছেন। কথাটা, রবি 17 তারিখ এন্ট্রি নেবে, হ্যাঁ। আর বুধ 8 তারিখ বক্রি হয়ে বেরিয়ে যাচ্ছেন, আবার পুনরায় তার তৃতীয় অষ্টমে। হ্যাঁ, এবং শুক্র বেরিয়ে যাচ্ছে প্রায় 5 তারিখের 5 পরে। তারিখের পর, মানে দেখা আর হচ্ছে না কারোর। না। চারটে গ্রহ কিন্তু আসছে ঘরটায়, কিন্তু একত্রিত হচ্ছে না, একসাথে হচ্ছে না। 5 তারিখ শুক্র বেরিয়ে এলো, 8 তারিখ বুধ বেরিয়ে গেল, তখন বৃহস্পতি একা। 17 তারিখ রবি এন্ট্রি করলে রবি বৃহস্পতি জুটিটা বাঁধলো। ব্যাপারটা বোঝা গেল জিনিসটা। রবি বৃহস্পতি জুটি বাঁধছে। হ্যাঁ, রবি বৃহস্পতি জুটি বাঁধছে। রবি এখানে কর্মপতি ভাগ্যস্থলে, আর বৃহস্পতি উনার পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি, যার ফলে বলছি বহুদিন পর বৃশ্চিক রাশির মানুষজন একটা ভাগ্যের জায়গায় শুভ ফল পেতে চলেছেন, কর্মের দিক থেকে, সঞ্চয়ের দিক থেকে, প্রতিষ্ঠার দিক থেকে। কিন্তু তার আগে এই যে ঝামেলাগুলো আছে, এই ঝামেলাগুলো পেরিয়েই কিন্তু, মানে অন্ধকার পেরিয়েই কিন্তু ভোরের আকাশে সূর্য দেখা দেবে। আপনার ভাগ্যের আকাশ, ওটা আসলে ভোরের আকাশ নয়, ভোরের আকাশ তো বাইরে। আপনার ভাগ্যাকাশে নবমে সূর্য তিনি ধরা দিচ্ছেন। ঘটনা হচ্ছে যে সূর্য মানে আপনার আত্মা জীবনের এই এতটা পথ হাঁটার পরে আপনি কেমন কেমন সংস্কার, কেমন কেমন ভাবনা, কেমন কেমন অভ্যেস নিজের ভেতর গড়ে তুলেছেন, এবং নিজের আত্মাকে কতখানি আপনি সচেতন জাগ্রত রেখেছেন, নাকি শয়তান হয়ে গেছে, এ প্রশ্ন আরেকবার বৃহস্পতি আপনার কাছে তুলে ধরবে। এবার বৃহস্পতি আপনাকে কিভাবে তুলে ধরবে? সে নিজেই যদি রোগগ্রস্ত হয়, তাহলে ধন সম্পত্তি আপনার কাছে নেই, এই মুহূর্তে বৃহস্পতি খারাপ। সফলতা, প্রেম, ধোঁকা খাচ্ছেন, বৃহস্পতি আপনার খারাপ। সময় নষ্ট না করে 9051293305 হোয়াটসঅ্যাপ করে ফেলুন। এছাড়া আর বলতে পারছি না। নেক্সট প্রশ্ন, লাস্ট প্রশ্ন। এনাদের তুমি যদি আমাকে একটু এই জায়গাটা ক্লিয়ার করো, খুব খুব ভাইটাল জায়গাতে আমি যাচ্ছি মূলত। বলো। ঈশ্বরীয় যে কৃপা বা ঈশ্বরীয় যে পথ, ঈশ্বরের প্রতি না অভিমান করে ঈশ্বরের সাথে যুক্ত হওয়ার যে আকাঙ্ক্ষা, সেটা আসলে কতখানি নিজের ভেতরে অনুভব করবেন, নাকি ঈশ্বরের উপর রাগ করে পূজাপাঠই বন্ধ করবে? মানে যেটুকু আশা ছিল, যেখানে জ্যোতিষের দরকার হয় না, যেখানে ঈশ্বর যথেষ্ট আপনার জীবনকে সুন্দর করার জন্য, কিছু কিছু ব্যক্তি তারা কিন্তু ঈশ্বরকেই এখন অবহেলা করবেন। কেন করছেন? রাহুর দৃষ্টি পড়ে আছে দ্বাদশে, আর বর্তমান দেখো রাহুর দৃষ্টি তো একরকম পড়েই আছে চতুর্থ থেকে দ্বাদশে। দ্বিতীয় হচ্ছে নবমে কিন্তু 5 তারিখ পর্যন্ত শুক্র থাকছেন এবং বৃহস্পতি যুক্ত থাকছেন। সেই 5 তারিখ মানে আর কতটুকু সময়, 6 ভাগের 1 ভাগ। হ্যাঁ। তারপরে দশমে কেতু যুক্ত হচ্ছেন। এটা কিন্তু আধ্যাত্মিকতার একটা অংশ, কেতু।
যারা আধ্যাত্মিক কর্মে আছে তাদের জন্য অংশ, বলছি। বাকিদের জন্য তো এবারে বিড়ম্বনা। প্রশ্ন হচ্ছে কেতু যুক্ত হচ্ছেন, কিন্তু রাহুর যে এই যে অবস্থান, দৃষ্টিগত অবস্থানটা, সেই অবস্থানটা ওনাদের আধ্যাত্মিকতা থেকে বেশ কিছুটা বিমুখ করবে। হয়ে আছে অলরেডি। আচ্ছা, বৃহস্পতির কোনো দৃষ্টি আসছে না দ্বাদশে, হ্যাঁ, অথচ ধর্মীয় ভাব জাগ্রত হবে। ধর্মীয় আর আধ্যাত্মিকতার মধ্যে ফারাক আছে, তোমাকে একটু বোঝাই। হ্যাঁ প্লিজ। আমি যাহাকে ধারণ করিয়া আছি তাহাই ধর্ম, আমি যে কাজে আছি সে কাজ করাই আমার ধর্ম। ধর্ম মানে যে খঞ্জুরি নিয়ে বসে যেতে হবে হরে কৃষ্ণ বলার জন্য, ওটা নয়। কিন্তু যে যেখানেই আছে সেটাই ধর্ম। আর আধ্যাত্মিকতা একটা আলাদা জিনিস, যেখানে কোনো একটা ঈশ্বর চিন্তন নিয়ে নিবদ্ধ থাকার কথা। কথাটা খুব বুঝবে ব্যাপারটা। তোমার ধর্ম কি? এই মুহূর্তে তোমার ধর্ম হচ্ছে অ্যাঙ্কারিং করা, এটাই তোমার ধর্ম। আমার এই মুহূর্তের ধর্ম হচ্ছে আমার জ্যোতিষী বক্তব্য রাখা, বোঝানো। আমার দর্শকদের ধর্ম হচ্ছে তারা এই ঘটনা মানে অনুষ্ঠানটিকে শুনবেন। সময় উপযোগী ধর্মের কথা বলছে এখানে। বৃহস্পতি অবশ্যই দেবদ্বিজে ভক্তি আনাবেন, সেটা আলাদা কথা। দেবদ্বিজে আকৃষ্ট হওয়া, একটু কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা, তার মানে সেটা আধ্যাত্মিকতা নয়। আমি মহোৎসবে গিয়ে খেলাম, মানে খাওয়ার দেরি হচ্ছে বলে আসরে বসে কীর্তনটা শুনে নিলাম। দেখা গেলো খাবারটা টাইমে দিলে শুনতাম না, খাবারটা দেরি আছে বলে আসরে বসে কীর্তন শুনে নিলাম। এই উদাহরণের জন্য কমেন্ট আসবে। তার মানে আমার মধ্যে ধর্মীয় ভাব জাগ্রত হয়ে গেল তা নয়। কি কারেক্ট। আমার মধ্যে জাগ্রত হয়েছে, খাবারটা পংক্তিটা চলছে, অতএব আমি একটু এখানে বসবো কেন, ওখানে গিয়ে বসি। বা বাড়িতে রান্না হয়নি, বেকার খেতে যেতে হচ্ছে, বরং সেই নিয়ে ঘরে ঝগড়া করে আমি গেলাম, সেখানে দেখছি পংক্তিতে প্রচুর লোক, আচ্ছা ঠিক আছে কীর্তনের পাশে দাঁড়িয়ে আছি। আরও একটা জিনিস ঘটে, কোনো মন্দির থেকে প্রসাদ খাওয়ার ব্যবস্থা থাকে বা প্রসাদের কুঁড়ি দেওয়ার ব্যবস্থা নিয়ে চলে আসা হয়। এবারে দেখা গেল বাড়িতে তো গন্ডগোল চলছে। হ্যাঁ, এই মুহূর্তে রান্না বান্না কে কখন করবে না করবে একটু গন্ডগোল করে আমিও বেরিয়ে গেছি। আমি গিয়ে মন্দিরে গিয়ে একটা কুপন কেটে প্রসাদ খেতে বসে গেলাম। তার মানে আমি প্রসাদের ভক্তির জন্য প্রসাদ খাচ্ছি তা নয়। কাছাকাছি হোটেল নেই, মন্দিরটা আছে, খিদেটা প্রধান, খিদেটা পেয়েছে, ওইখানে মন্দিরের কুপন খেয়ে আমি প্রসাদে বসে গেলাম। তার মানে আমার ভক্তি একদম গদগদ হয়ে যাচ্ছে তা নয়, কিন্তু পেটের খিদা মেটানোর জন্যই প্রসাদ খাওয়া। তবে একটা দিক ভালো, মরা বলতে বলতে যদি একবার রাম উচ্চারিত হয় ক্ষতিটা কোথায়। হ্যাঁ, মানে যাই খাই না কেন প্রসাদটা তো খাচ্ছি। এইটা এই জন্য বেশ কিছু কর্মের জায়গায় যারা খুব ভালো ফল পাবেন, যারা গুপ্ত কর্ম করছেন, মানে কেউ কারোর ক্ষতির জন্য গুপ্ত কর্ম করছে সেটা বলছি না, মানে আইবি সেক্টর, গোয়েন্দা বিভাগ, এই ধরনের ক্ষেত্রে যারা আছেন, জ্যোতিষ চর্চার মধ্যে যারা আছেন, তাদের সত্যিই কর্ম কিন্তু ভালো হতে চলেছে এবং বিদেশ থেকে কানেকশানও পাবে, তাই তো? গুপ্ত ব্যবসা বলো, আগে বলো গুপ্ত ব্যবসা, যেগুলো সচরাচর চোখে দেখা যায় না। হ্যাঁ, বাড়িতে বসে মোবাইলে টুকটুক করে ব্যবসা করছি, শুধু আমি মোবাইলে কিনছি, মোবাইলে বিক্রি করছি। কথাটা খুব বুঝবে। বাড়িতে লরিও আসছে না, বাড়িতে কোনো ঠিক দোকান নেই, কোনো পসরা সাজানো নেই, কিচ্ছু নেই। মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং যেটাকে বলে আর কি, হ্যাঁ, ওটা সেই ধরনের ভেতরে হয়ে যাচ্ছে, কিন্তু কেউ দেখতে পাচ্ছে না। ওই ধরনের ব্যবসাগুলো মোটামুটি ভালো চলবে। যাই হোক, সেটা যোগাযোগ হলে আমরা খুঁজে দেব আপনার জন্মছকে কি আছে, কি গেলে পরে ভালো হবে। আজকের এপিসোডে আমি এখানেই বিরাম দিচ্ছি। তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্য কথা আপনার কাছে আমি শোনার জন্য বিশেষভাবে অনুরোধ রাখবো, কেননা বৃহস্পতি তিনি দৃষ্টি দিচ্ছেন না ঠিক কথা, কিন্তু আপনি তো শুনছেন চ্যানেল থেকে যে আধ্যাত্মিক বিষয়ের সাথে যুক্ত থাকলে অনেকটা যন্ত্রণা নিবারণ হওয়ার পথে আপনি নিজেই নিজেকে এগিয়ে নিয়ে যাবেন। যে ধর্মে আছেন, হিংসা পরিত্যাগ করে ভেতর থেকে নিজেকে শুদ্ধ করার চেষ্টা করুন, নিজের আত্মিক শুদ্ধতার দিকে মন দিন। এটি আপনার জীবনের জন্য কাম্য। এটি আপনাকে কিন্তু যখন আপনি একা একা মরবেন, আমরা সবাই একা একা মরি, মরার মতো মরতে পারবেন, তার কিন্তু একটা বীজ বপনের এটা সূচনা, মোক্ষ প্রাপ্তির সূচনা। বাকি আপনার হাতে। তপভূমি নর্মদার পাশাপাশি নর্মদাষ্টকমের পিডিএফ বই, তপভূমি নর্মদা শুনছেন, নর্মদাষ্টকম পিডিএফ বই যদি লাগে ফ্রি অফ কস্ট পাবেন, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি দিয়ে দেবো। কেমন? ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। ও আচ্ছা, একটা ছোট্ট ঘটনা, মানে একটা খবর দিই। আপনাদের কোনো প্রোডাক্ট নিয়ে আপনারা টিজনেস করছেন, দোকান আছে, ইত্যাদি ইত্যাদি আছে, আপনারা যদি আমার এই চ্যানেলে বিজ্ঞাপন দিতে চান আপনাদের পাবলিসিটি করার জন্য, আমাকে জানাবেন। সামান্য কিছু লেনদেন হবে আপনার সাথে, চার্জেস, আপনি বিজ্ঞাপন দিতে পারবেন আমাদের এখানে। ঠিক আছে? নমস্কার। নর্মদে হর।